মণ্ডলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই হামিম মণ্ডল, তারপরে আদিত্য সিংহ এবং অর্পিতা সরকার। কিন্তু এবার যে রানার অফ আইএসআই এর চর, একেবারে কিন্তু পাকিস্তানেরই নাগরিক, পাকিস্তানের ফয়জলাবাদের নাগরিক রানার অফ। বিস্ফোরক তথ্য তাকে নিয়ে সামনে এসেছে। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে বেঙ্গল এসটিএফ যখন তাকে গ্রেফতার করেছে হাবড়া থেকে, এরপর আজকে যখন আদালতে তাকে পেশ করা হয়, তার 6 দিনের এসটিএফ হেফাজত হয়েছে। আরো তথ্য, আরো একাধিক বিস্ফোরক তথ্য এই রানার অফকে নিয়ে সামনে আসছে। পাকিস্তানে 5 আইএসআই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, তাদের একটা টিম ছিল এবং সেই নির্দেশেই এই রানার অফ কাজ করতো। একেবারে একটা গোটা নেটওয়ার্ক তপসিয়ায় কাঠমিস্ত্রির কাজ করতো, যাতে সহজেই সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া যায়, যাতে কেউ বুঝতে না পারে যে সে কি ধরনের কাজ করছে। শুধু তাই নয়, তার নকল ভোটার কার্ড, নকল আধার কার্ড, যাবতীয় ডকুমেন্টও তৈরি করা হয়েছিল। যে করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানি নম্বর ব্যবহার করে যোগাযোগ রানার, এই পাকিস্তানি নম্বর ব্যবহার করে রানার অফ যোগাযোগ তৈরি করেছিল। পাকিস্তান থেকে 5 হ্যান্ডলার টাস্ক দিত রানাকে এবং সেই অনুযায়ী কাজ হতো। বারাসাত আদালতে তোলা হয় আজকে রানার অফকে এবং 6 দিনের এসটিএফ হেফাজত। আরো ডিটেলে সব বিষয়টা আপনাদের জানাবো। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, ঠিক কি আপডেট এখন তোমার কাছে রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি 6 দিনের নয় 14 দিনের এসটিএফ হেফাজত হয়েছে এবং 14 দিনের এসটিএফ হেফাজত দিয়েছে বারাসাত আদালত। এবং এই রানা রাউত একজন রৌফ পাকিস্তানের বাসিন্দা এবং সে প্রায় 2012 সালে এখানে নেপাল বর্ডার হয়ে ঢোকে ভারতে এবং সেখান থেকেই তার কিন্তু কাঠমিস্ত্রির কাজ করতো এবং মূলত হাজিজ নামে একজন তপসিয়া বাসিন্দা, তার সাথে যোগাযোগ হয় এবং এই হাজিজ যখন কাঠমান্ডু যায় সেই সময় তার সাথে কিন্তু এই রানা রৌফ তার কিন্তু তার সাথে যোগাযোগ হয় এবং সেই যোগাযোগের পরেই কিন্তু একেবারে বিভিন্ন যে তথ্য, সেই তথ্য পাকিস্তানে পাচার করত। এবং এর পাশাপাশি আরও একটি তথ্য যেটা ইতিমধ্যে এসটিএফ সূত্রে আমরা জানতে পারছি যে এই রানা রৌফ সে একজন আইএসআই জঙ্গি এবং তার সাথে আরও 5 জন ছিল যারা অনবরত এই রানার সাথে যোগাযোগ রাখতো এবং মূলত হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই যোগাযোগ রাখতো এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পাকিস্তানের এমনটাই জানা যাচ্ছে। এবং এই 5 জন যারা বিভিন্ন ইনস্ট্রাকশন দিত এই রানাকে এবং সেই ইনস্ট্রাকশন মতোই রানা কাজ করত। এবং ইতিমধ্যেই আরও যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই রানা তার কিন্তু কাজ ছিল যে কর্মী নিয়োগ করা, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নেপাল, বাংলাদেশ, সেখানে যে তাদের দল ভারী করার কাজ কিন্তু তার ছিল এবং বাংলাদেশেও তার যাওয়ার পরিকল্পনা ছিল। তবে সেখানেও তার সেখানে নিয়োগ করার কোনো পরিকল্পনা ছিল কিনা না অন্য কোনো ছক ছিল, সেই বিষয় কিন্তু এখনও পর্যন্ত পুলিশ এসটিএফ তদন্ত করে দেখছে সেই বিষয়টি। এবং তার পাশাপাশি বনগাঁতেও কিন্তু বেশ কয়েকজনকে নিয়োগ করেছিল এমনটা এসটিএফ মনে করছে। সেখানে দাঁড়িয়ে একাধিক বিষয় রয়েছে যে বিষয়গুলো জানার জন্যে কিন্তু দুজনকে অর্থাৎ হাজিজ এবং রানা দুজনকে হেফাজতের আবেদন জানিয়েছিল 14 দিনে এবং সেই মতো 14 দিনের হেফাজত দিয়েছে। এবং এই 14 দিনের হেফাজতে নিয়ে এসটিএফ আধিকারিকরা মূলত জানার চেষ্টা করবে যে তারা কোথায় কোথায় গিয়েছিল, কার কার সাথে যোগাযোগ করেছে, ফান্ডিং কোথা থেকে আসতো, কিভাবে ফান্ডিং এবং সেই যে টাকা আসতো সেগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছিল, তাদের সাথে যোগাযোগ রাখতো। এই পুরো বিষয়টা কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করে তুলে ধরার চেষ্টা করছে। এবং তার পাশাপাশি তাদের যে মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, সেই মোবাইল ফোনের তথ্য কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং মোবাইল ফোনের তথ্য। এরই পাশাপাশি যেমনটা আপনাদের হামিম মণ্ডলের কথা বলছিলাম, তারপর এই রানার অফকে গ্রেফতার করা হলো। একেবারে পাকিস্তানের নাগরিক, আইএসআই চর। হাবড়ায় বেঙ্গল এসটিএফ এর জালে পাক জঙ্গি সহ ধৃত 2 রানার অফ। 2012-তে নেপাল হয়ে ভারতে ঢোকে রানার অফ। আইএসএফ এর মদতে নেটওয়ার্ক তৈরি করছিল, তপসিয়ায় কাঠমিস্ত্রি হিসেবে কাজ করছিল। ঠিক কি কি আর তথ্য এই রানার অফ যেখানে সে থাকতো অর্থাৎ তপসিয়ায়, তার একেবারে ডেরা, তার ঠেক, সেখান থেকে কি ছবি, কি তথ্য উঠে আসছে? বিক্রম দাস কি পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি, দেখি। পাকিস্তানের আইএসআই এর সঙ্গে সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে রানা রাউফের এবং তারপরেই এসটিএফ তাকে গ্রেফতার করে। এসটিএফ সূত্রের খবর যে এই রানা রাউফের কাছ থেকে ভুয়ো আধার কার্ড,
ভুয়ো ভোটার কার্ড পাওয়া গিয়েছে এবং সেই ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড বানানো হয়েছিল তপসিয়ায় ইজাজ নামে এক ব্যক্তি সেই জালি ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা তার বাড়ির সামনে রয়েছি। এই যে বিল্ডিং দেখা যাচ্ছে তার ফার্স্ট ফ্লোরে রয়েছে ইজাজের বাড়ি, যেখানেই এই ভোটার কার্ড এবং আধার কার্ড ভুয়োভাবে বানানো হয় যাতে এই রানা রফ সে এই দেশে আসতে পারে এবং এই দেশে এসে বসবাস করতে পারে। ইতিমধ্যেই এসটিএফ এর তরফ থেকে এই ইজাজকেও গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এসটিএফ সূত্রের খবর যে আরও 2 থেকে 3 জনের নাম উঠে আসছে যারা এই রানা রফ এবং ইজাজের একেবারে যোগসূত্র ছিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের কানেকশন রয়েছে। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। 14 দিনের এসটিএফ হেফাজত হয়েছে। নান্টুর কাছে আবারও যাই। নান্টু, কখন বের করা হবে রানা রফদের? এই মুহূর্তে আর ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই অর্ডার হয়ে গিয়েছে এবং 14 দিনের হেফাজতে নিয়ে এসটিএফ আধিকারিকরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেরিয়ে আসবে এবং এখনও পর্যন্ত কাগজ কলমে কিছু কাজ বাকি রয়েছে, যে কাজগুলো এই মুহূর্তে এসটিএফ আধিকারিকরা করছে। তোমাকে যদি একবার ছবিটা দেখাই, যে এসটিএফের গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে একেবারে রেডি করে রাখা রয়েছে এবং এখানে যারা নিরাপত্তার জন্য এখানে কিন্তু র্যাব, সেই র্যাবও কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই ইজাজ এবং তার পাশাপাশি রানা, এই দুজনকে কিন্তু বের করা হবে এবং সল্টলেকে যে এসটিএফের দপ্তর রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত এই জিজ্ঞাসাবাদ করে এসটিএফ আধিকারিকরা জানার চেষ্টা করবে যে এই ইজাজ এবং তার পাশাপাশি এই যে রানা, এই দুজন কাদের সাথে যোগাযোগ করতো, কবে এদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তার পাশাপাশি এদের সাথে আর কারা কারা রয়েছে এবং এই যে যোগাযোগ করেছে সেখানে দাঁড়িয়ে কাদের কাদের এই যে আইএসআই যে এজেন্ট হিসাবে কাদের কাদের যোগ করিয়েছিল, অর্থাৎ যে নিয়োগের কাজটা রানার ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কাদের কাদের নিয়োগ করা হয়েছিল বা নিয়োগ করার জন্য কাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, এরকম একাধিক বিষয় রয়েছে এবং সারা মোবাইল থেকে কি কি তথ্য পাচার করেছে পাকিস্তানে। যেহেতু যে 5 জন একটা গ্রুপ করা হয়েছিল, সেই গ্রুপের 5 জন যারা ইনস্ট্রাকশন দিত রানাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কাদের সাথে যোগাযোগ করতে হবে, যে ফান্ডিং আসতো সেই ফান্ডিং কীভাবে ব্যবহার করতে হবে, এই যে ইনস্ট্রাকশনগুলো সেইগুলো যে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কার কার সাথে যোগাযোগ করা হয়েছিল, এই রকম একাধিক বিষয় এবং এই যে পশ্চিমবঙ্গে আর কারা কারা এই চক্রের সাথে জড়িত রয়েছে সেইগুলো জানার চেষ্টা করা হবে। মোবাইল ফোন একদিকে যেমন খতিয়ে দেখা হবে, আর সেই মোবাইল ফোনের তথ্য আমরা ইতিমধ্যে জানতে পারছি যে হোয়াটসঅ্যাপ চ্যাট তার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সমস্ত তথ্য পাঠানো হয়েছে সেগুলো কিছু ডিলিট করা হয়েছে, সেইগুলো সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হবে। অর্থাৎ এই মুহূর্তে তদন্তকারীদের নজরে এই যে 6 জন মিলে গ্রুপ তৈরি, তথ্য আদান প্রদান, কি ধরনের তথ্য, আরও কেউ আছে কিনা এই গোটা র্যাকেটের সঙ্গে, এই নেটওয়ার্কের সঙ্গে, সে সমস্তটাই নজরে রয়েছে। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজনৈতিক মহল কি বলছে শোনাই, কে কি বললেন? 80-র দশক থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে। সরাসরি যুদ্ধ করে পাকিস্তান কোনোদিন আমাদের সঙ্গে পারেনি, তাই তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের সরকার তোষণ, মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে নিজের নির্বাচনী কেন্দ্রকে পাকিস্তান বলতেও কুণ্ঠাবোধ করে। এগুলো তারই পরিণতি। বাম জমানায় যা ছিল সেফ প্যাসেজ, এখন সেফ হোম। লস্করে তৈবার জঙ্গি ধরা পড়েছে, আইএসআইএসের জঙ্গি ধরা পড়েছে, এখন আবার আরেকজন এজেন্ট ধরা পড়েছে। এর আগেও দেখেছেন যে এখানে পাক গুপ্তচরদের ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল এবং আমরা যেটা বলেছিলাম যে যারা ইনফিল্ট্রেশন করেছে এবং যারা দেশ বিরোধী কাজ করে, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার যৌথভাবে তাদেরকে বেছে বেছে তাদেরকে খুঁজে বের করবে এবং তাদের যে উপযুক্ত ব্যবস্থা তাদের জন্য সেটা করবে। এই পুলিশই ছিল 4 মাস আগেও। কোনো দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে গত 15 বছরে 15 বার দেখাতে পারেননি যে অন্য রাজ্যের পুলিশ না এলে পরে এই ধরনের জঙ্গি ধরা পড়েছে, বা যদিও ধরা পড়তো তাহলে ইনপুট থাকতো অন্য রাজ্যের। এই রাজ্যের পুলিশ এই রাজ্যের তদন্ত করে এই রাজ্য থেকে গ্রেপ্তার করছে। তার মানে বুঝতে পেরেছেন ভাইপোর কেন জ্বালা হয়। গোটা একটা র্যাকেট, গোটা একটা নেটওয়ার্ক। আর উদ্বেগের বিষয়, রেল এবং সেনা পরিকাঠামোর ছবি তুলে আইএসআই কে পাঠাতো, এমনটা এসটিএফ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এইখানের এই রাজ্যের অনেকে এই চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই যে এজাজ যে ভুয়ো নথি তৈরিতে সাহায্য করেছিল এই রফকে, এরকম একাধিক তথ্য
সামনে আসছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা কি বলছেন? সুভাষিস বন্দ্যোপাধ্যায়, রাজীব শ্রীবাস্তব, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। শুনুন তারা কি বললেন। এরই পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় তিনিও বা কি বলছেন, শোনাবো। আজকে যে রানার রউফ অ্যারেস্ট হয়েছে, এর মধ্যে দেখানো হচ্ছে এসটিএফ, কিন্তু হয়তো এর পেছনে আমাদের যেটা গোয়েন্দা আছে, রাষ্ট্রীয় গোয়েন্দা, যার মধ্যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, হয়তো এদের একটা অনেক বড় ইনপুট হতে পারে। এটা আইএসআই, পাকিস্তান আইএসআই একটা সিগনেচার অপারেশন। নাম্বার 3, এখন একে 14 দিনের জন্য যেহেতু এটা জুডিশিয়াল কাস্টাডিতে এসছে, এখন এর কোয়েশ্চেনিং হবে, জয়েন্ট ইন্ট্রোগেশন, জয়েন্ট কোয়েশ্চেনিং আমরা বলি। তার মানে একে ঘিরে 4-5 সবাই ওখানে থাকবে। ইন্টেলিজেন্স ব্যুরো থাকবে, আপনার RNW থাকবে, মিলিটারি ইন্টেলিজেন্স থাকবে, স্টেট পুলিশ থাকবে, যতগুলো লোক আছে এদের কাছ থেকে একসঙ্গে বা বাড়িতে ওদের নিজে কোয়েশ্চেনিয়ার আনবে, এর সঙ্গে কথা বলবে। সেখানে সিঙ্গাপুর, নেপাল, ভুটান এগুলোকে ইজি করিডোর ভাবা হয়। এই করিডোর গুলো দিয়ে এই লোকগুলোকে ঢোকানো হয় কফি শপ বলে। তার কারণ হচ্ছে ওখানে কিছুক্ষণের জন্য এরা হল্ট করতে পারে, তারপরে হল্ট করার পরে এরা প্রসিড করে। এই করিডোর গুলো থেকে ঢুকিয়ে আমাদের দেশে বিভিন্ন রকম পরিচয়পত্র পাইয়ে দেওয়ার জন্য বেশ কিছু পলিটিশিয়ানকে কোরাপ করে একটা খুব নোংরা খারাপ নেটওয়ার্ক প্রফেশনালি কাজ করে। এই নেটওয়ার্কটাকে যদি নালিফাই না করা যায়, এগুলো কোনো রকম ভাবে আটকানো এবং বাঁচানো যাবে না। নানা রকম স্লিপার সেলের মাধ্যমে এরা যে কোনো ভাবে এই পাশাপাশি দিক থেকে নেপাল, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান নানা ভাবে এরা ভারতবর্ষে স্লিপার সেল হিসাবে কাজ করছে। কেউ ছুতোর হিসাবে ঢুকেছে, কেউ মেশন মানে রাজমিস্ত্রির হিসেবে ঢুকেছে, কেউ দর্জির পরিভাষায় ঢুকেছে, এবং প্রত্যেকের কাজ হচ্ছে ভারতবর্ষের অনিষ্ট করা, ভারতবর্ষকে ধ্বংস করা, এবং এরা প্রত্যেকেই কম বেশি আইএসআই রিজন থেকে এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।